অ্যাডভোকেট অন রেকর্ড, আপিল বিভাগের আইনজীবী এবং সিনিয়র আইনজীবী, এই তিন শ্রেণীর আইনজীবীদের নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে। অনেকেই মনে করেন অ্যাডভোকেট অন রেকর্ড আইনজীবীদের মধ্যে সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি। আবার অনেকেই মনে করেন যে আইনজীবীর বয়স বেশি বা চুলদাড়ি পাকা সে বুঝি সিনিয়র আইনজীবী। আসলে সিনিয়র আইনজীবী বলতে কোন শ্রেণীর আইনজীবীকে বোঝায়? অ্যাডভোকেট অন রেকর্ডের কাজ কি? আপিল বিভাগের আইনজীবী বলতে কোন শ্রেণীর আইনজীবীকে বোঝায়? এই তিন শ্রেণীর আইনজীবীদের মধ্যে পার্থক্য কি? এই সংশয়গুলো দূর করার জন্য সম্পূর্ণ পর্বটি আপনাকে দেখতে হবে। আপনি যদি সহজ আইন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করুন। আপিল বিভাগের আইনজীবী এবং সিনিয়র আইনজীবী সম্পর্কে জানার আগে প্রথমে আমরা অ্যাডভোকেট অন রেকর্ড সম্পর্কে জানব। অ্যাডভোকেট অন রেকর্ড কি? অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছে একজন আইনজীবী। একজন আইনজীবীকেই অ্যাডভোকেট অন রেকর্ড বলা হয়। কেন অ্যাডভোকেট অন রেকর্ডের প্রয়োজন হয়? বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোনো মামলা দায়ের করার জন্য অ্যাডভোকেট অন রেকর্ডের প্রয়োজন হয়। অর্থাৎ অ্যাডভোকেট অন রেকর্ডের মাধ্যমেই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা দায়ের করতে হয়। এই অ্যাডভোকেট অন রেকর্ড হওয়ার যোগ্যতা কি? নিম্ন আদালতে ও হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কাজ করার 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবীগণ, এর মধ্যে আরেকটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে হাইকোর্ট বিভাগে কমপক্ষে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা লাগবে আইনজীবী হিসেবে। এই অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের এনরোলমেন্ট যে শাখা রয়েছে সেই এনরোলমেন্ট শাখায় অ্যাডভোকেট অন রেকর্ড হওয়ার জন্য আবেদন করতে পারবে। কোনো আইনজীবী বা এই যোগ্যতা সম্পন্ন আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের এনরোলমেন্ট শাখায় অ্যাডভোকেট অন রেকর্ড হওয়ার জন্য আবেদন করলে এনরোলমেন্ট শাখার যে এনরোলমেন্ট কমিটি রয়েছে এটি প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের সমন্বয়ে গঠিত। এই এনরোলমেন্ট কমিটি অ্যাডভোকেট অন রেকর্ড হওয়ার আবেদনপত্রটি যাচাই বাছাই করে যদি অ্যাপ্রুভ করে বা অনুমতি দেয়, সেক্ষেত্রে সেই আইনজীবীকে অ্যাডভোকেট অন রেকর্ড বলা হয়। যখন কোনো আইনজীবী অ্যাডভোকেট অন রেকর্ড হবে তখন সুপ্রিম কোর্টের আপনার এনরোলমেন্ট শাখা সেই আইনজীবীকে একটি সনদ প্রদান করবেন। কোনো আইনজীবী অ্যাডভোকেট অন রেকর্ড হওয়ার পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা দায়ের করতে পারে। অ্যাডভোকেট অন রেকর্ড ছাড়া কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোনো আইনজীবী মামলা দায়ের করতে পারে না। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অ্যাডভোকেট অন রেকর্ড কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হতে পারে না। কোনো অ্যাডভোকেট অন রেকর্ড যদি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হতে চায়, সেক্ষেত্রে সেই অ্যাডভোকেট অন রেকর্ডকে প্রথমে তার সনদপত্রটি সারেন্ডার করতে হবে। অ্যাডভোকেট অন রেকর্ড তার সনদপত্রটি সারেন্ডার করার পরে আপিল বিভাগের আইনজীবী হওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করে সেই অ্যাডভোকেট আপিল বিভাগের আইনজীবী হতে পারবেন। তাহলে অ্যাডভোকেট অন রেকর্ডের কাজ কি? আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যাডভোকেট অন রেকর্ডের কাজ শুধুমাত্র আপিল বিভাগের আপনার মামলা ফাইলিং করা। অ্যাডভোকেট অন রেকর্ড কিন্তু আপিল বিভাগের আইনজীবী না, সে আপিল বিভাগের শুনানিও করতে পারে না এবং অ্যাডভোকেট অন রেকর্ড কিন্তু সিনিয়র আইনজীবীও না। অনেকেই মনে করে থাকেন যে অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছে আইনজীবীদের মধ্যে সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি। এটি কিন্তু সঠিক না। আইনজীবীদের মধ্যে সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি অ্যাডভোকেট অন রেকর্ড না। এতক্ষণ আমরা অ্যাডভোকেট অন রেকর্ড সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো আপিল বিভাগের আইনজীবী সম্পর্কে, এরপরে আমরা জানবো সিনিয়র আইনজীবী সম্পর্কে। কেন আপিল বিভাগের আইনজীবীর প্রয়োজন হয়? বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়েরকৃত মামলা শুনানি করার জন্য আপিল বিভাগের সনদপ্রাপ্ত আইনজীবীর প্রয়োজন হয়। অর্থাৎ আপিল বিভাগের সনদপ্রাপ্ত আইনজীবীরাই আপিল বিভাগে দায়েরকৃত মামলা শুনানি করতে পারে, অন্য কোনো আইনজীবী শুনানি করতে পারে না। এই আপিল বিভাগের আইনজীবী হওয়ার যোগ্যতা কি? বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কাজ করার 5 বছর অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবীরাই আপিল বিভাগের
আইনজীবী হওয়ার জন্য আবেদন করতে পারে। কোনো আইনজীবী যদি আপিল বিভাগের আইনজীবী হওয়ার জন্য আবেদন করে, তাহলে সেই আইনজীবীকে সেই আবেদনপত্রের সহিত সেই আইনজীবী হাইকোর্ট বিভাগে 60 থেকে 70টি মামলা পরিচালনা করেছে এই মর্মে লিস্ট দাখিল করতে হবে। এই আবেদনটি করতে হবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এনরোলমেন্ট শাখায়। এনরোলমেন্ট শাখায় যখন কোনো আইনজীবী আবেদন করবে, সেক্ষেত্রে এনরোলমেন্ট শাখা এই আবেদনপত্রটি এবং আবেদনপত্রের সহিত দাখিলকৃত 60 থেকে 70টি মামলার যে লিস্ট আছে সেই মামলাগুলো যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করে সেটি সঠিক হলে এনরোলমেন্ট শাখা একটি প্রতিবেদন তৈরি করবেন এবং ওই আইনজীবীর নামে একটি ফাইল তৈরি করবেন। ফাইল তৈরি করার পর এনরোলমেন্ট শাখা হাইকোর্ট বিভাগের সকল বিচারপতির কাছে ওই ফাইলটি প্রেরণ করবেন মতামতের জন্য। সকল বিচারপতি হাইকোর্ট বিভাগের সেই ফাইলে মতামত দিবেন এবং বিচারপতি যখন মতামত দিবেন, এই মতামত গ্রহণের পর এই ফাইলটি ঘুরে পুনরায় এনরোলমেন্ট শাখায় আসবে। যদি 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ বিচারপতির যদি সম্মতি থাকে আপনার ফাইলে বা ওই আইনজীবীর ফাইলে, সেক্ষেত্রে ওই ফাইলটি এনরোলমেন্ট কমিটির কাছে যাবে। এনরোলমেন্ট কমিটি প্রধান বিচারপতি সহকারে আপিল বিভাগের বিচারপতিদের সমন্বয়ে গঠিত হয়। তাহলে যখন এই ফাইলটি এনরোলমেন্ট কমিটির কাছে যাবে, এনরোলমেন্ট কমিটি পুনরায় যাচাই বাছাই করে অনুমোদন দিলেই আপিল বিভাগের আইনজীবী হওয়া যাবে। এই এনরোলমেন্ট কমিটির অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি আপিল বিভাগের আইনজীবী হতে পারবে না, আপিল বিভাগের কোনো মামলা পরিচালনা করতে পারবে না। তবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আপিল বিভাগের আইনজীবীরা কিন্তু রিভিউ পিটিশন শুনানি করতে পারে না। কিভাবে আপনি আপিল বিভাগের আইনজীবী চিনবেন? এটি চেনার একটি সহজ ওয়ে রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে মেম্বারশিপ ডাইরেক্টরি রয়েছে, সেই মেম্বারশিপ ডাইরেক্টরিতে আপিল বিভাগের আইনজীবীর নামের শেষে একটি স্টার চিহ্ন থাকবে। এই স্টার চিহ্ন দিয়ে কিন্তু আপিল বিভাগের আইনজীবী চেনা যায়। এখন আমরা সিনিয়র আইনজীবী সম্পর্কে জানবো। সিনিয়র আইনজীবী হচ্ছে আইনজীবীদের মধ্যে সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি। কোনো আইনজীবীর বয়স বেশি হলে বা চুলদাড়ি পেকে গেলেই তাকে সিনিয়র আইনজীবী বলা যাবে না। সিনিয়র আইনজীবী সেই আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের এনরোলমেন্ট শাখার এনরোলমেন্ট কমিটি কর্তৃক স্বীকৃত সিনিয়র আইনজীবী গণেই হচ্ছে সিনিয়র আইনজীবী। অর্থাৎ এনরোলমেন্ট কমিটির স্বীকৃত সিনিয়র আইনজীবীর লিস্টের বাইরে কাউকে সিনিয়র আইনজীবী বলা যাবে না। এনরোলমেন্ট কমিটির যারা স্বীকৃত সিনিয়র আইনজীবী তারাই শুধুমাত্র হচ্ছে সিনিয়র আইনজীবী। এর বাইরে কোনো আইনজীবী সিনিয়র আইনজীবী না। কারো প্র্যাকটিস যদি 40 বছর হয় তাহলে সেক্ষেত্রে তাকে সিনিয়র আইনজীবী বলা যাবে না। কারো প্র্যাকটিস যদি 30 বছর হয় সেক্ষেত্রেও তাকে সিনিয়র আইনজীবী বলা যাবে না। কারো চুলদাড়ি যদি পেকে যায় কোনো আইনজীবীর, সেক্ষেত্রে সেই আইনজীবীকেও কিন্তু সিনিয়র আইনজীবী বলা যাবে না। সিনিয়র আইনজীবী সেই আইনজীবীর আপনার এনরোলমেন্ট কমিটি কর্তৃক স্বীকৃত হতে হবে সিনিয়র আইনজীবী হিসেবে। কিভাবে সিনিয়র আইনজীবী হবেন? আপিল বিভাগের আইনজীবী হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টের এনরোলমেন্ট শাখায় আবেদন করতে হয়। সুপ্রিম কোর্টের এনরোলমেন্ট শাখার যে এনরোলমেন্ট কমিটি আছে, সেই কমিটি আবেদনপত্র যাচাই বাছাই করে সিনিয়র আইনজীবীর সনদ প্রদান করে থাকেন। এই সিনিয়র আইনজীবী আপনারা কি দেখে চিনবেন? সিনিয়র আইনজীবী চেনা যায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে মেম্বারশিপ ডাইরেক্টরি রয়েছে, সেই মেম্বারশিপ ডাইরেক্টরিতে সিনিয়র আইনজীবীর নামের শেষে 2টি স্টার থাকে, 2 স্টার। অর্থাৎ আমরা অনেক সময় শুনি যে 2 স্টার যুক্ত আইনজীবী। এই 2 স্টার যুক্ত আইনজীবী হচ্ছে সিনিয়র আইনজীবী। 1 স্টার যুক্ত আইনজীবীও কিন্তু সিনিয়র আইনজীবী না। 1 স্টার আইনজীবী হচ্ছে আপিল বিভাগের আইনজীবী, 2 স্টার যুক্ত আইনজীবী হচ্ছে সিনিয়র আইনজীবী। তাহলে আমি মনে করি আপনাদের এই সংশয়গুলো দূর হয়ে গিয়েছে যে অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ডের কাজ কি, আপিল বিভাগের আইনজীবীর কাজ কি, সিনিয়র আইনজীবীর কাজ কি। সিনিয়র আইনজীবী যে সে কিন্তু আমাদের আইনজীবীদের মধ্যে সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি। শুধুমাত্র এনরোলমেন্ট কমিটি কর্তৃক স্বীকৃত সিনিয়র আইনজীবীরাই বলতে পারবে সে সিনিয়র আইনজীবী। এর বাইরে কোনো আইনজীবী কিন্তু তাকে সিনিয়র আইনজীবী হিসেবে দাবি করতে পারবে না। যদি করে সেটি কিন্তু অপরাধ হয়ে যাবে।